আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া এবং আমাদের প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমি লাজিম ইয়াসার জিয়াদ আজ অনেক দিন পর ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি রহস্যময় অধ্যায় নিয়ে। শুরুতেই ভাইয়ার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার লিখায় অনিচ্ছাকৃত ভুলের জন্য। প্রিয় লিসেনার্স, আজ যে ঘটনাটি আপনাদের বলতে চলেছি, এই ঘটনা আমার সংগ্রহ করতে হয়নি। এই ঘটনা এক প্রকার আপনা আপনি আমার কাছে চলে এসেছে। কেন বললাম এমনটা? তবে চলুন প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি কিভাবে আমার কাছে এসেছে আপনা আপনি, আগে এই বিষয়টি আপনাদের বলা যাক। সাল 2023 জুলাই মাসের মধ্যবর্তী সময় আমি আমার গ্রামের বাড়ি টাঙ্গাইল গিয়েছিলাম। আমার টাঙ্গাইলে যাওয়া হলেই আমি এবং আমার বন্ধুরা মিলে এক বড় ভাইয়ের বাসায় চায়ের দোকানে মাঝে মধ্যে আড্ডা দেই। আর টাঙ্গাইলে থাকাকালীন প্রতি শুক্রবার রাতে সেই বড় ভাইয়ের চায়ের দোকানে বসে সাউন্ড বক্সে ভূত.com সবাই মিলে উপভোগ করি। এইবারও তার ব্যতিক্রম হয়নি। 3 মার্চের রাতে আমরা সবাই মিলে দোকানে বসে ভূত.com-এর এপিসোড 161 উপভোগ করছিলাম। এমন সময় হঠাৎ রাত 1টার দিকে দোকানে হন্তদন্ত হয়ে 20-22 বছরের একজন ভাই আসেন। এসেই তিনি বলতে শুরু করেন, ভাইয়ারা, আপনারা কি ফজরের আজান পর্যন্ত এখানে আছেন? যদি ফজরের আজান পর্যন্ত আপনারা এখানে থাকেন, আপনারা যদি কিছু মনে না করেন, তাহলে আপনাদের সাথে বসতে পারি। আমি টাঙ্গাইল সদর থেকে এসেছিলাম, আপনাদের 1 গ্রাম সামনে হরিপুরে। এখন কোনো গাড়ি পাচ্ছি না, আর হরিপুর থেকে এই পর্যন্ত আমি হেঁটে হেঁটে এসেছি। আসার পথে আমি প্রচণ্ড সমস্যার সম্মুখীন হয়েছি। তাই আমি আজ রাতটা যদি আপনাদের সাথে এখানে বসে বসে কাটাতে পারতাম, তাহলে খুবই উপকার হতো আমার। ভাই, না হলে ওরা আমার অনেক বড় ক্ষতি করে ফেলবে। তার এসব কথা শুনে আমরা তাকে বসতে বলি এবং জিজ্ঞেস করি কেন তিনি হরিপুরে এসেছিলেন এবং কারা তার অনেক বড় ক্ষতি করে ফেলতে চায়, তার আসার পথে কি কি সমস্যা হয়েছে। এরপর তিনি বলতে শুরু করেন, ভাই, আমি মোহাম্মদ রবিন আহমেদ। আমার বড় ভাইয়ের একটা সমস্যার জন্য এখানে একজন কবিরাজের কাছে এসেছিলাম। আমার বড় ভাই একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান ছিলেন। তিনি প্রায় 13 বছর যাবৎ ব্ল্যাক ম্যাজিক ছেড়ে দিয়েছেন। ব্ল্যাক ম্যাজিক ছেড়ে দেওয়ার পর থেকেই শুরু হয় তার জীবনের এক কঠিন পরীক্ষা। আমরা আমাদের সবকিছু হন। তাহলে আপনি তার কাছে সম্পূর্ণ ঘটনা শুনে নিন। আপনার ফোন নাম্বারটি দিন আমাকে, আমি আমার ফোনে সেভ করে নিচ্ছি। আমি আপনাকে ফোন করে জানাবো। এরপর আমি তাকে আমার নাম্বার দেই। দেখতে দেখতে ফজরের আজান হয়ে যায়। এরপর আমরা সবাই মিলে তাকে বাস স্ট্যান্ডে পৌঁছে দিয়ে আসি। সে চলে যায় বাসায়। যাই হোক, এরপর অতিবাহিত হয় 4 দিন। আমি রবিন ভাইয়ের কথা প্রায় ভুলেই গিয়েছিলাম। এমন সময় রবিন ভাইয়ের সাথে দেখা হওয়ার ঠিক 5ম দিন, অর্থাৎ আমার ফোনে সকাল 11টা নাগাদ একটি কল আসে। অপরিচিত একটি নাম্বার থেকে কলটি রিসিভ করতেই ওপাশ থেকে একজন বলতে শুরু করেন, আসসালামু আলাইকুম ভাই, চিনতে পেরেছেন আমাকে? আমি রবিন আহমেদ। কিছুদিন আগে আপনার সাথে রাতে দেখা হয়েছিল। আমার বড় ভাইয়ের ঘটনা আপনি জানতে চেয়েছিলেন। আমি ভাইয়াকে আপনার বিষয়ে বলেছিলাম। তিনি আপনাকে তার জীবনের সম্পূর্ণ ঘটনা বিস্তারিত বলবেন বলে আমাকে জানিয়েছেন। ভাইয়ার ঘটনাটি শুনতে হলে আপনাকে আমাদের বাসায় আসতে হবে। আপনি আজ বিকেল 5টার আগে আমাদের বাসায় চলে আসুন। আপনি টাঙ্গাইল সদরে এসে আমাকে কল দিয়েন, আমি আপনাকে রিসিভ করব। তার এসব কথা শুনে আমিও রাজি হয়ে যাই। বিকেল 5টা নাগাদ আমি টাঙ্গাইল সদরে পৌঁছে যাই। এরপর রবিন ভাই এসে আমাকে তাদের বাসায় নিয়ে যান। তার বড় ভাইয়ের রুমে আমাকে নিয়ে যান। প্রথমে রুমে প্রবেশ করতেই প্রচণ্ড বাজে একটা দুর্গন্ধ আমার নাকে ভেসে আসে। প্রবেশ করতে আমি দেখি বিছানায় মানব কঙ্কালের মতো একটি জীবন্ত লোক শুয়ে আছে। রবিন ভাইয়ের বড় ভাইকে দেখে আমি একদম বাকরুদ্ধ হয়ে যাই। আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। রবিন ভাইয়ের বড় ভাইয়ের মুখে, হাতে অসংখ্য ক্ষতের দাগ। কিছু দাগ একেবারে নতুন, আর কিছু দাগ একেবারে পুরনো। রবিন ভাইয়ের বড় ভাইকে দেখে আমার মনে প্রচণ্ড অস্থিরতার সৃষ্টি হয়। আমাকে রুমে প্রবেশ করতে দেখে সে বিছানায় উঠে বসে এবং বলে, কি ছোট ভাই, ভয় পাচ্ছ? ভয়ের কিছু নেই। আমার এমন দেহ, আমার এমন পরিস্থিতির জন্য আমি নিজেই দায়ী। খোদার সাথে যে ব্যক্তি শিরক করেছে তাকে সবসময় কঠিন শাস্তি পেতে হয়েছে। আমার ছোট ভাই আমাকে তোমার কথা বলেছে। আমি মানুষকে আমার জীবন কাহিনী জানাতে চাই।
কালো জাদু চর্চার ভয়ানক পরিণতি সম্পর্কে জানাতে চাই। এর জন্য আজ তোমাকে ডেকে নিয়ে এসেছি। আমার জীবনের ঘটনা শুনে যদি একটি মানুষ এই ভয়ানক পাপ কাজ করা বা করানো থেকে সতর্ক হয়, এতে আমি মানসিক শান্তি পাব। আমার দিন ফুরিয়ে যাচ্ছে, আমার সময় ঘনিয়ে এসেছে। সরকারি চাকুরিজীবী হওয়ায় তার বদলি হয়ে যায় চট্টগ্রামে। বাবার বদলি হওয়ায় আমরা সপরিবারে টাঙ্গাইল ছেড়ে চলে আসি চট্টগ্রামে। চট্টগ্রামে এসে আমি নতুন একটি স্কুলের 10ম শ্রেণীতে ভর্তি হই। বেশ ভালোভাবেই আমার একটি দুইটি করে দিন কেটে যেতে থাকে। ছোটবেলার থেকে আমার একটি অভ্যেস, আমি মানুষের সাথে খুব কম মিশতে পছন্দ করতাম। একাকী থাকাটাই আমি বেশি উপভোগ করতাম। সেজন্য আমার ক্লাসে আমি সবসময় একাই বসতাম। সেদিন সকালে আমি আমার ক্লাসের ঠিক শেষের দিকে একটি বেঞ্চে একাই বসে আছি। এমন সময় আমার পাশে নতুন একজন ছাত্র এসে বসে। আগে কোনোদিন তাকে আমি আমাদের ক্লাসে দেখিনি। সেদিন সেই ছেলেটির সাথে আমার কোনো কথা হয়নি। যাই হোক, এরপর থেকে সেই ছেলেটি আমার পাশেই সবসময় বসতে শুরু করে এবং এভাবেই চলে যায় বেশ কিছুদিন। এতদিনে আমি সেই নতুন ছেলেটির মধ্যে একটি বিষয় খেয়াল করি, সেও ঠিক আমারই মতো। সেও ক্লাসে কারো সাথে কথা বলতো না, নিজের মতো আপনা আপনি বসে থাকতো। যাই হোক, একদিন সকালে আমি স্কুলে গিয়েছি। ক্লাসরুমে প্রবেশ করে দেখি সেই ছেলেটি বসে আছে তার নির্ধারিত জায়গায়। আমি গিয়ে বসে পড়ি ঠিক ওর পাশের জায়গাটায়। সেদিন আমি ওর সাথে কিছু কথা বলার চেষ্টা করি। শুরুতে আমি ওর সাথে ওর নাম কি জিজ্ঞেস করি এবং ও কোথায় থাকে সেটা জিজ্ঞেস করি। এসব জিজ্ঞেস করে আমি জানতে পারি ওর নাম নরেন দাস। আমাদের বাসা থেকে কিছু দূর গেলেই ওর বাসা। এভাবে ওর সাথে আমার কথা শুরু হয়। কিছুদিনের মধ্যে বেশ ভাব জমে যায় আমাদের মধ্যে। এভাবে অতিবাহিত হয়ে যায় 5 মাস। এতদিনে নরেন হয়ে ওঠে আমার একমাত্র সবচেয়ে প্রিয় বন্ধু। আপনারা হয়তো ভাবছেন আমি আমার বন্ধু নরেনকে নিয়ে এতগুলো কথা কেন বলছি। কারণ এই কালো জাদু নামক ভয়ানক কাজে আমাকে লিপ্ত করেছিল এই নরেন। এই নরেনের জন্য আমি হয়ে উঠেছিলাম একজন পাপী, একজন অনিষ্টকারী, একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান। কিভাবে হলো এসব, আস্তে আস্তে সবকিছু জানতে পারবেন ঘটনার কোনো একটি অংশে। সেদিন নরেন আর আমি স্কুল ছুটির পর আমাদের স্কুলের মাঠে বসেছিলাম, বিভিন্ন গল্পগুজব করছিলাম। এমন সময় হঠাৎ করেই নরেন বলে ওঠে, বন্ধু, ওই যে সামনের দিকে পাশাপাশি দুটো গরু বাঁধা আছে দেখেছ, সেখানে চলো, আমি তোমাকে একটা মজার বিষয় দেখাবো। কি মজার বিষয়? আমি এই প্রশ্ন করলে সে আবারও বলে ওঠে, জাদু। এখন দেখছো না গরু দুটো কি শান্তভাবে ঘাস খাচ্ছে, কিছুক্ষণের মধ্যে দেখবা সেই গরু দুটোর একজন অন্যজনের সাথে মারামারি শুরু করবে। আমি ওর এসব কথার কোনো কিছুই বুঝতে পারছিলাম না, কেমন বোকা বনে যাচ্ছিলাম। বন্ধু, তুমি সব কি বলছো? পাগল হয়ে গেলে নাকি? দুটো গরুই কি শান্তভাবে ঘাস খাচ্ছে, তারা মারামারি করবে কেন? আমার এসব কথায় নরেন বলে ওঠে, আগে চলো, সেই গরু দুটোর কাছে গেলেই দেখতে পারবে। এই বলে নরেন টেনে সেই গরুর কাছে আমাকে নিয়ে যায়। আমাকে গরু দুটো থেকে কিছু দূরে পাশে দাঁড়িয়ে থাকতে বলে। এরপরে সে চলে যায়। নরেন গরু দুটোর সামনে যেতেই সেই গরু দুটো ভয়ানকভাবে লাফাতে শুরু করে। সাথে সাথে নরেন সেই গরু দুটোর মাথায় হাত বোলাতে শুরু করে। মাথায় হাত বোলাতেই এক নিমেষে সেই গরু দুটো একদম আগের মতো শান্ত হয়ে যায়। এমন সময় আমি খেয়াল করি নরেনের চেহারা দেখে মনে হচ্ছে বিনা শব্দে কিছু একটা পড়ছে সে। আমি ওর সব কাজকর্ম দেখে রীতিমতো অবাক হয়ে ওর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকি। হঠাৎ করেই নরেন সব নীরবতা ভেঙে চিৎকার করে বলে ওঠে, বন্ধু, তাড়াতাড়ি এখান থেকে দূরে সরে যাও, এখনই শুরু হবে গরু দুটোর যুদ্ধ। এই বলে নরেন আমাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় এবং নিজেও সেই গরু দুটো থেকে দূরে সরে আসে। আমরা দুজন গরু দুটোর থেকে দূরে সরে আসা মাত্রই সেই গরু দুটো ভয়ানকভাবে লাফাতে শুরু করে এবং একে অপরের সাথে তীব্র মারামারি শুরু করে। আমি সব দৃশ্য দেখে বাকরুদ্ধ হয়ে যাই। নরেন এমন কি করলো যে এই গরু দুটো এমন আচরণ করছে, আমি কোনো হিসাব মেলাতে পারছিলাম না। আমার এই সব ভাবনার মাঝে নরেন বলে ওঠে, কি বন্ধু, বলেছিলাম না জাদু দেখবা? দেখলে? তুমি একটু দূরে দাঁড়িয়ে থাকো, আমি গরু দুটোকে শান্ত করে আসি। এই বলে নরেন গরু দুটোর কাছে যায় এবং গরু দুটোকে উদ্দেশ্য করে চিৎকার করে ধমক দিয়ে ওঠে। নরেনের চিৎকার দেওয়ার সাথে সাথে গরু দুটো এক নিমেষেই একদম শান্ত হয়ে নরেনের দিকে তাকিয়ে থাকে। এরপর নরেন ঠিক আগের মতো আবার গরু দুটোর মাথায় হাত বুলিয়ে দেয় এবং বিনা শব্দে কি কি যেন পড়ে
কাছে। নরেন আমার কাছে চলে আসতেই সেই গরু দুটো আবারও একসাথে মাটিতে ঘাস খেতে শুরু করে। একদম শান্ত তারা। এরপর নরেন আমাকে নিয়ে চলে আসে স্কুলের একটি আম গাছের সামনে। আমি তখনও ভেবে পাচ্ছিলাম না এসব কি হলো, কিভাবে হলো। আমি নরেনকে যে কোনো প্রশ্ন করব আমি সেটাও করতে পারছিলাম না। বাকরুদ্ধের মতো শুধু মনে মনে এসব ভেবেই যাচ্ছিলাম। এমন সময় নরেন আমাকে উদ্দেশ্য করে বলল, কি ভাবছ? এটাই তো আমি কি করে করলাম এবং কিভাবে করলাম। এটাই হচ্ছে জাদু। একেই বলে বশীকরণ জাদু। চলো বন্ধু, আজ তোমাকে একজনের সাথে পরিচয় করিয়ে দেব। এই বলে নরেন আমাকে নিয়ে যায় আমাদের স্কুল থেকে 2 কিলোমিটার দূরে একটি বাড়িতে গিয়ে ঘরের দরজায় কড়া নাড়তেই ঘরের দরজা খুলে বেরিয়ে আসেন একজন মধ্যবয়স্ক ব্যক্তি। তিনি আমাদের দেখে হাসি মুখে আমাদের তার ঘরে প্রবেশ করান এবং মেঝেতে বসতে দেন। এরপর তিনি বলতে শুরু করেন, তুমি কায়কোবাদ, তাই না? আমি রমেশ দাস, নরেনের ছোট চাচা। নরেনের মুখে তোমার কথা শুনেছি, তো আজ কি মনে করে দুজন বন্ধু আমার বাড়িতে এলে? ওনার এই প্রশ্নে নরেন বলে ওঠে, চাচা, আপনার শেখানো জাদুর কিছু অংশ বিশেষ আমি আজ কায়কোবাদকে দেখিয়েছি। এইটুকু দেখেই কায়কোবাদ হাঁ হয়ে গিয়েছে। এসবের কোনো কুল কিনারা করতে পারছে না। নরেনের মুখে সব কথা শুনে রমেশ চাচা একগাল হেসে ওঠেন। বলেন, তাহলে এই বিষয়? হ্যাঁ, এটা কোনো বিষয় হলো? ওসব কিছুই না, ও হচ্ছে জাদু। নরেন আমার কাছ থেকে শিখেছে জাদু দিয়ে অনেক কিছু করা যায়। কে শিখতে চাও? রমেশ চাচার সব কথা শুনে আমার মনে এই জাদুবিদ্যা শেখার আগ্রহ জন্মে যায়। আমি আর 7-5 কোনো কিছু না ভেবে রমেশ চাচাকে বলি, তাহলে চাচা, আজ থেকে আমাকেও আপনি জাদু শেখাবেন? আমি নরেনের মতো জাদু শিখতে চাই। আমার এই কথা শুনে রমেশ চাচা বলতে শুরু করেন, হ্যাঁ অবশ্যই, তোমাকে আমি জাদু শেখাবো। তবে জাদু শিখতে হলে তোমাকে অনেক কিছু ত্যাগ করতে হবে। একটা সময় গিয়ে তোমাকে অনেক বড় একটা কিছুর পরীক্ষার সম্মুখীন হতে হবে। পারবে তো সবকিছু মেনে নিতে? রমেশ চাচার এসব কথা শুনে আমি কোনো কিছু না ভেবে তাকে বলে দেই, এই জাদু শিখতে হলে আমাকে যা যা করতে হবে আমি সবকিছুই করতে রাজি আছি। এই কথাটি বলার মাধ্যমে আমি আমার জীবনের এক ভয়ানক ভুল করে বসি। যাই হোক, আমার এসব কথা শুনে আবার নরেশ চাচা বলতে শুরু করেন, জাদু শিখতে হলে শুরুতেই আমি তোমাকে 4টি শর্ত দেব। সেই সব শর্তগুলো তোমাকে মেনে চলতে হবে। প্রথম শর্ত, তোমাকে তোমার ধর্ম ত্যাগ করতে হবে। দ্বিতীয় শর্ত, তোমাকে তোমার পরিবার ত্যাগ করে আমার সাথে অন্য একটি জায়গায় চলে যেতে হবে কিছুদিনের জন্য। তৃতীয় শর্ত, বিভিন্ন অমানবিক কাজে তোমাকে লিপ্ত হতে হবে। কাজগুলো থেকে পিছু হটার কোনো সুযোগ নেই। চতুর্থ শর্ত, জাদুর কাজ শিখতে গিয়ে কোনো প্রকার ভালোবাসা, ঘৃণা, মায়া, সহানুভূতি এসব কোনো অনুভূতি নিজের মধ্যে পোষণ করা যাবে না। এখন আমি আমার এই 4টি শর্তের কারণগুলো তোমাকে বলছি, খুবই ভালোভাবে শুনবে। প্রথম শর্তের কারণ, কোনো ধর্মের মধ্যে থেকে তুমি কখনোই জাদুবিদ্যায় পারদর্শী হতে পারবে না। জাদুবিদ্যার অনেক কাজ নির্দিষ্ট কোনো ধর্মের মধ্য থেকে করা সম্ভব না, এজন্য তোমাকে ধর্ম ত্যাগ করতে হবে। দ্বিতীয় শর্তের কারণ হচ্ছে, এই এলাকা থেকে জাদুবিদ্যার কাজ সাধন করা খুবই কঠিন। এই এলাকায় থাকলে আমাদের অনেক কাজে বিঘ্ন ঘটবে। যখন তুমি আমার সাথে চলে যাবে এই স্থান ছেড়ে, তখন তোমার মনে তোমার পরিবারের জন্য একটা পিছুটান কাজ করবে। এতে করে তোমার বারবার পরিবারের কাছে ফিরে যেতে মন চাইবে। এর জন্য তোমাকে তোমার পরিবার ত্যাগ করতে হবে, কঠোর হতে হবে এখানে। তৃতীয় শর্তের কারণ, জাদুবিদ্যা শিখতে হলে তোমাকে নিজেকে অনেক প্রকার অমানবিক, অস্বাভাবিক, ভয়ানক কিছু কাজে লিপ্ত হতে হবে। এই পর্যায়ে এসব কাজের মাঝে তোমার মনে হবে তুমি যা করছো তা ঠিক নয়। এসব কিছু মনে হলেও তখন কোনোভাবেই তোমার এসব কাজ করা থেকে বিরত থাকা যাবে না। কাজ থেকে পিছু হটলে তুমি জাদুবিদ্যা শিখতে পারবে না। পিছু হটলেই কঠোর শাস্তি তোমাকে ভোগ করতে হবে। চতুর্থ কারণ, জাদুর কাজ শিখতে গিয়ে তোমাকে ঘৃণিত অনেক কিছু পান বা আহার করতে হবে। এমন অনেক কাজ করতে হবে যা খুবই ভয়ানক। এই জন্যই কোনো প্রকার ভালোবাসা, ঘৃণা, মায়া, সহানুভূতি এসব পোষণ করা যাবে না। কায়কোবাদ, তুমি এখন খুব ভালোভাবে চিন্তা করে দেখো, এরপর আমাকে বলো তুমি এই 4টি শর্ত মানতে পারবে কিনা। জাদুবিদ্যা শিখতে হলে এই 4টি শর্ত তোমাকে মানতেই হবে, না হলে তুমি জাদুবিদ্যা শিখতে পারবে না। জাদুবিদ্যা শিখতে পারলে তুমি অনেক অসাধ্য সাধন করতে পারবে।
শুধু আমার এই কথাটুকু মনে রেখো, এখন সিদ্ধান্ত সম্পূর্ণ তোমার। রমেশ চাচার সব কথা শুনে আমি এক মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে যাই। এই সকল শর্তগুলো কি মেনে চলা সম্ভব? নিজের ধর্ম, নিজের পরিবার ত্যাগ করা সম্ভব? এমন সব প্রশ্নের পাহাড় গড়ে উঠতে থাকে আমার মনে, কিন্তু এই সকল প্রশ্নের উত্তর তখন আমি খুঁজিনি। শয়তান আমার পুরো মনকে গ্রাস করে নিয়েছিল। তখন জাদুবিদ্যা রপ্ত করার এক পৈশাচিক আনন্দ জেগে বসেছিল আমার পুরো অন্তরে। আর কোনো প্রকার ভাবনা চিন্তায় না গিয়ে আমি রমেশ চাচাকে জানিয়ে দেই যে আমি তার সকল শর্ত মেনে নিতে রাজি আছি। এরপর রমেশ চাচা আবার বলতে শুরু করেন, আমি জানতাম তুমি পারবে। কাল থেকে শুরু হবে তোমার জাদুবিদ্যার শিক্ষা। তোমরা দুজনে কাল স্কুলের পর চলে আসবে, আমার বাড়িতেই আসবে। হ্যাঁ, আরেকটি কথা, ভুল করেও নিজের পরিবারের কাউকে এই বিষয়টি জানাবে না। এরপর নরেন এবং আমি চলে আসি রমেশ চাচার কাছ থেকে বিদায় নিয়ে। সেদিনে সেই সিদ্ধান্তটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভয়াবহ সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তটির জন্যই আজ আমার এমন অবস্থা। আমি পুরো পরিবারকে হারিয়েছি এই একটি মাত্র ভুল সিদ্ধান্তের কারণে। এই ভুল সিদ্ধান্তটি আজ আমাকে বানিয়েছে আমার নিজ পরিবারের খুনি। এই সিদ্ধান্তটি আমাকে ভোগ করাচ্ছে নারকীয় শাস্তি। যাই হোক, সেই দিনটি ভালোই অতিবাহিত হয়ে যায়। তার পরের দিন থেকে শুরু হয় আমার জাদুবিদ্যা শিক্ষা। এভাবে অতিবাহিত হয়ে যায় 7টি মাস। আমি আস্তে আস্তে জাদুবিদ্যার প্রাথমিক কিছু ধাপ রপ্ত করতে পারি। এর মধ্যে একদিন রমেশ চাচা হঠাৎ করে আমাকে এবং নরেনকে উদ্দেশ্য করে বলেন, সময় এসে গেছে, আমাদের এই স্থানটি পরিবর্তন করতে হবে। আজ রাতেই আমাদের এই স্থান ত্যাগ করে চলে যেতে হবে অন্য কোথাও। তোমরা দুজন আজ রাতে চলে আসবে আমার বাড়িতে। আর একটি কথা খুবই ভালোভাবে মনে রাখবে, তোমরা কোনোভাবেই যেন নিজের পরিবারের কাছে ধরা না পড়ে যাও। কেউ যেন বিষয়টি না জানে। রমেশ চাচার কথা মতো সেদিন রাতেই আমি আর নরেন নিজেদের পরিবার ত্যাগ করে নিজেদের বাড়ির থেকে পালিয়ে চলে আসি রমেশ চাচার বাড়িতে। এরপর সেই রাতের আঁধারেই আমরা সবাই আমাদের গ্রাম ত্যাগ করে চলে আসি চট্টগ্রামের ফটিকছড়ির কাছে একটি পাহাড়ে। সেখানে পৌঁছে আমরা দেখতে পাই সেখানে আগের থেকে একটি কাঁচা ঘর নির্মাণ করা আছে। এই ঘরটি রমেশ চাচা আগে থেকে নির্মাণ করে রেখেছিলেন। যাই হোক, ফটিকছড়ির পাহাড়েই অতিবাহিত হয় আমার জীবনের 7টি বছর। এই 7 বছরের জাদুবিদ্যা শিক্ষায় আমি হয়ে উঠি একজন পাপিষ্ঠ মানুষরূপী শয়তান। অনেক ধরনের কালো জাদুর বিদ্যায় আমি হয়ে উঠি পারদর্শী। এই 7 বছরে আমি রপ্ত করি সর্পি চালান জাদু, মরণীকরণ জাদু, বশীকরণ জাদু, দৃষ্টিভ্রম জাদু, আত্মা আবদ্ধীকরণ জাদু, প্রেত সাধনা, এছাড়াও আরো অনেক কিছু। সাল 1993। একদিন খুব হঠাৎ করে রমেশ চাচা আমাকে ডেকে বলেন, এখন সময় এসে গিয়েছে তোমার আমার থেকে আলাদা হওয়ার। জাদুবিদ্যায় তুমি এখন পারদর্শী। এখন তুমি চলে যাও আমার থেকে দূরে এবং তোমার বিদ্যার চর্চা করো। মনে রাখবে, জাদুবিদ্যার মাধ্যমে মানুষের উপকার সাধনে কোনো কাজ করবে না, কারণ মানুষের উপকারে যদি তুমি কাজ করো তাহলে তুমি তোমার প্রাপ্য মূল্যায়ন পাবে না এবং অর্থ উপার্জন করতে পারবে না। তুমি সর্বদাই এই জাদুবিদ্যার মাধ্যমে মানুষের ক্ষতি সাধনের কাজ করবে, তাহলেই তুমি তোমার প্রাপ্য মূল্যায়ন এবং অর্থ দুটোই উপার্জন করতে পারবে। আর আমার এবং নরেনের চিন্তা করবে না, নরেন আমার সাথেই থাকবে। ওর আমার থেকে আলাদা হওয়ার সময় এখনো আসেনি। আমার তোমাকে যদি কোনোদিন দরকার হয় ডেকে নেব। রমেশ চাচার কথা শুনে আমি প্রচন্ড কষ্ট পাই। এতগুলো বছর আমি তার সাথে কাটিয়েছি। আমি সে সময় তাকে অনেকবার বলেছি আমি দূরে কোথাও যেতে চাই না, কিন্তু সে সময় তিনি আমার একটি কথাও শোনেননি। যাই হোক, এর পরদিন রমেশ চাচা আমাকে নিয়ে রেখে আসেন ফটিকছড়ির নাজিরহাট শহরে এবং তিনি আমার থাকা খাওয়ার ব্যবস্থা করে দেন এক বন্ধুর বাড়িতে। এরপর ধীরে ধীরে সেই এলাকায় আমার নাম বিস্তার লাভ করতে থাকে। বিভিন্ন মানুষ তাদের বিভিন্ন ঘৃণিত কাজ নিয়ে আমার কাছে আসতে শুরু করে। আমি তাদের সকল কাজ করে দিতে শুরু করি অর্থের বিনিময়ে। আমি আমার এই ভয়ানক বিদ্যার মাধ্যমে মানুষের ক্ষতি সাধনের কাজ করতে থাকি একটার পর একটা। ধীরে ধীরে আমার পুরো জীবন ধাবিত হতে থাকে ধ্বংসের দিকে। আমি হয়ে উঠি একজন মানুষরূপী শয়তান। কিন্তু সেই সময় আমার মধ্যে এসব কোনো চিন্তাই আসেনি। সে সময় শয়তান আমার পুরো শরীরকে গ্রাস করে রেখেছিল। এভাবেই অতিবাহিত হয়ে যায়
একটি বছর। এই 1 বছরের মধ্যে আমি আমার এই ভয়ানক বিদ্যার মাধ্যমে শুধুমাত্র 2টি উপকারের কাজ করি, আর সবগুলো কাজ করি মানুষের ক্ষতি সাধনে। আমার করা এই 2টি উপকারের জন্য আজ আমি পাপ থেকে বের হতে পারছি। এই 2টি উপকার আজ আমাকে পাপ মুক্ত করেছে। এই বলেই কায়কোবাদ ভাই হঠাৎ করেই চমকে ওঠেন। হঠাৎ করেই তার চোখে মুখে ফুটে ওঠে এক ভয়ানক ভয়ের ছাপ। তিনি ভয়ার্ত স্বরে হন্তদন্ত হয়ে বলে ওঠেন, তোমরা তাড়াতাড়ি এই রুম থেকে বেরিয়ে যাও। ছোট ভাই, তুমি কালকে আবার এসো ঘটনার বাকি অংশ শুনতে। কাল তোমাকে বলবো। রবিন, তুমি ছোট ভাইকে নিয়ে এখন এই রুম থেকে বেরিয়ে যাও। এরপর রবিন ভাই আর আমি রুম থেকে বেরিয়ে আসি। আমরা রুম থেকে বেরিয়ে আসতেই কায়কোবাদ ভাই তার রুমের দরজা ভেতর থেকে লাগিয়ে দেন। রুমের দরজা ভেতর থেকে লাগানোর সাথে সাথে রুমের ভেতর থেকে ভেসে আসতে থাকে কায়কোবাদ ভাইয়ের একের পর এক ভয়ানক চিৎকার, আর্তনাদ। সেদিন আমি পেয়েছিলাম আমার জীবনের সর্বোচ্চ ভয়। কায়কোবাদ ভাইয়ের চিৎকারের শব্দ আমার রুহ কাঁপিয়ে দিয়েছিল। এমন সময় হঠাৎ করে রবিন ভাই আমার হাত ধরে টেনে বাসার মেইন রোডে আমাকে নিয়ে আসে এবং আমাকে উদ্দেশ্য করে বলে, ভাই, আপনাকে কল করলে আপনি দয়া করে আগামীকাল আবার আসবেন, আর এখনই এখান থেকে চলে যান। আমি অত্যন্ত দুঃখিত এই সকল কিছুর জন্য। এই বলে তিনি আমাকে বিদায় দিয়ে হন্তদন্ত হয়ে বাসার মেইন ডোর লাগিয়ে দেন। হঠাৎ কি হলো আমি কিছুই বুঝতে পারছিলাম না। এরপর আমি চলে আসি সেখান থেকে আমার বাসায়। সে রাতে আমি এক ফোঁটা ঘুমোতে পারিনি। কেমন যেন এক অজানা অস্থিরতা আমার পুরো শরীরকে গ্রাস করছিল বারবার। হঠাৎ কেন কায়কোবাদ ভাইয়ের মুখে ভয়ের ছাপ ফুটে উঠল? ঘটনা বলতে বলতে হঠাৎ কেন তিনি থেমে গেলেন? তিনি কেন এভাবে রুম থেকে চিৎকার করে হাহাকার করে উঠলেন? তার এই পাপ কর্মের ফলে কিভাবে তার নিজ পরিবারের সকলকে তিনি হারালেন? তিনি কিভাবে এই কালো জাদু নামক পাপ থেকে বেরিয়ে আসলেন? বারবার আমার মন শুধু এই অজানা প্রশ্নগুলোর উত্তর খুঁজে যাচ্ছিল। যাই হোক, পরদিন সকাল 11টা নাগাদ রবিন ভাই আমাকে কল করেন এবং যত তাড়াতাড়ি সম্ভব তাদের বাসায় যেতে বলেন। এরপর আমি প্রায় 12টা নাগাদ ওনাদের বাসায় পৌঁছে যাই। ওনাদের বাসায় প্রবেশ করতেই তিনি আমাকে নিয়ে যান কায়কোবাদ ভাইয়ের রুমে। কায়কোবাদ ভাইয়ের রুমে প্রবেশ করতেই আমি যা দেখতে পাই সেটা দেখে আমি এই ঘটনা শোনার ইচ্ছাই হারিয়ে ফেলি। প্রচণ্ড ভয় আমার মনে জেগে বসে। গতকাল যে মানুষটাকে মোটামুটি ভালো দেখে গেলাম, আজ সেই মানুষটার একই অবস্থা। কায়কোবাদ ভাই লুঙ্গি পরে খালি গায়ে বিছানায় শুয়ে আছেন। তার শরীর যতদূর দেখা যাচ্ছে প্রতিটি জায়গায় বড় বড় তাজা কামড়ের দাগ, বড় বড় আঁচড় তার সারা শরীর জুড়ে ছড়িয়ে পড়েছে। একই ভয়ানক অবস্থা। যাই হোক, কায়কোবাদ ভাই আমাকে দেখে শোয়া থেকে উঠে বসার চেষ্টা করেন, কিন্তু তিনি ব্যর্থ হন। এরপর তিনি শুয়ে শুয়েই বলতে শুরু করলেন, ভাই, তুমি আমার এই অবস্থা দেখে ভয় পাচ্ছ, অবাক হচ্ছ, তাই না? অবাক হওয়ার কিছু নেই। এই সকল কিছু আমার পাপের ফল। আমার এই জীবনে খোদার সাথে শিরক করাটা খুবই শাস্তিযোগ্য একটা অপরাধ হয়েছে। ওরা প্রতি 13 দিন অন্তর অন্তর আসে আমার কাছে এবং আমাকে এই শাস্তিটি দিয়ে চলে যায়। ওদের আসার সময় হলে আমি বুঝতে পারি। এই জন্যই আমি গতকাল তোমাকে রুম থেকে তাড়াহুড়ো করে বের করে দেই। এখন তুমি ভাবছো ওরা কারা? বলবো সবকিছু একে একে। গতকাল কোথায় যেন শেষ করেছিলাম ঘটনাটি? ও হ্যাঁ, মনে পড়েছে। আমার করা 2টি উপকার যার মাধ্যমে এই পাপ থেকে আমি বের হতে পেরেছিলাম। তাহলে শোনো সেই 2টি উপকারের বর্ণনা। প্রথম উপকার, সে রাতে আমি আমার একটি কাজ শেষ করে বাড়ি ফিরে আসছিলাম। এমন সময় আমি চাঁদের আলোয় দেখতে পাই রাস্তার মাঝে 4টি কালো বিড়াল একটি সাদা বিড়ালকে ভয়ানকভাবে আঘাত করছে। এ দৃশ্য দেখার সাথে সাথে আমি বুঝতে পাই সেই সাদা বিড়ালটি একটি ভালো জিন এবং তাকে আঘাত করছে যে 4টি বিড়াল তারা খারাপ জিন। সে সময় হঠাৎ করেই আমার মনে কেন জানি দয়া চলে আসে সেই সাদা বিড়ালটির জন্য। এরপর আমি 7-5 না ভেবে সেই 4টি জিনকে আমার বিদ্যার সাহায্যে বন্দি করে ফেলি সেখানে থাকা একটি গাছের সাথে। এমন অবস্থায় সাথে সাথে সেখান থেকে সেই সাদা বেড়ালটি পাশের ঝোপে লাফ দিয়ে চলে যায়। এরপর সেই 4টি জিনকে আমি বন্দি করে নিজের সাথে করে নিয়ে আসি। বাড়ি ফিরে আমি রাতের খাবার খেয়ে সাধনায় বসেছি। এমন সময় হঠাৎ করেই আমার জানালা দিয়ে প্রবেশ করে একটি সাদা ধোঁয়া। সেই ধোঁয়াটি ঘরে প্রবেশ করেই একটি মানুষের অবয়বে পরিণত হয় এবং আমাকে উদ্দেশ্য করে কথা বলতে শুরু করে। আসসালামু আলাইকুম,
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনি আমাকে আজ রক্ষা করেছেন। আমি আপনার প্রতি কৃতজ্ঞ। আমি একজন বীর জিন। আমার নাম মেহলান তেফাতাজ। আমার কাজ বিভিন্ন তথ্য সংগ্রহ করা। আমি আজকে একটি কাফির জিন জাতির সম্পর্কে তথ্য সংগ্রহ করতে গিয়েছিলাম। তাদের এলাকায় প্রবেশ করতেই তারা আমাকে ধরে ফেলে এবং অত্যাচার করতে শুরু করে। এর মধ্যে আপনি সেখানে আসলেন। আল্লাহ তাআলার রহমতে এবং আপনার উসিলায় আজ আমি বেঁচে ফিরলাম। আপনার যদি আমাকে কোনোদিন প্রয়োজন হয় তাহলে আমাকে ডাকবেন। আমি আপনার সাহায্য করার চেষ্টা করব। আর আপনাকে আমি একটি কথাই বলতে চাই, আপনি আপনার এই বিদ্যা মানুষের ক্ষতি সাধনের কাজে না লাগিয়ে মানুষের উপকারের কাজে লাগানোর চেষ্টা করবেন। তাতেই আপনার মঙ্গল হবে। এই বলে সেই জিনটি আবার সাদা ধোয়ার মতো মিলিয়ে গেল। দ্বিতীয় উপকার। সময়টা বিকেলের দিকে। আমি সেদিন ঘরে শুয়েছিলাম। হঠাৎ করে আমি শুনতে পাই আমার ঘরের বাইরে থেকে কে যেন আমাকে ডাকছে। ডাক শুনতে পেয়ে আমি ঘর থেকে বাইরে বের হয়ে এসে দেখি একজন যুবক দাঁড়িয়ে আছে। আমাকে বেরিয়ে আসতে দেখে সে হন্তদন্ত হয়ে আমার কাছে আসে। ভাইজান, আমার নাম রবিন। তাড়াতাড়ি চলুন আমাদের বাড়িতে। আমার বড় বোনের খুবই অস্বাভাবিক অবস্থা, কেমন যেন আচরণ করছে। আমার বোনের অবস্থা ভালো নয়। এই পৃথিবীতে আমার বোন ছাড়া আর কেউ নেই। আপনি আমার বোনকে বাঁচান। রবিনের সব কথা শুনে আমি তার সাথে তখনই তার বাড়িতে চলে যাই। ওদের বাড়িতে গিয়ে আমি দেখতে পাই খুবই মায়াবী চেহারার একটি মেয়ে বিছানায় শুয়ে আছে। আমাকে দেখা মাত্রই মেয়েটি বিছানায় ছটফট করতে শুরু করলো। মেয়েটিকে দেখা মাত্রই আমি বুঝতে পারি ওকে তুচ্ছ একটি মেছো জিন আসর করেছে। এরপর সেই জিনকে বন্দি করে মেয়েটিকে ঝাড়ফুঁক করে চলে আসি। আমার এই পাপিষ্ঠ বিদ্যা দিয়ে শুধুমাত্র এই দুইটি উপকার আমি করেছিলাম। এখন প্রশ্ন হচ্ছে, এই দুইটি উপকার কিভাবে এই পাপকে মুক্ত হতে সাহায্য করলো? তুমি এতক্ষণ নিশ্চয়ই একটি বিষয় লক্ষ্য করেছ। বিষয়টি হচ্ছে, আমি আমার করা দ্বিতীয় উপকারে রবিন নামক একজনের কথা উল্লেখ করেছি। সেই রবিন আর কেউ না, এই যে এখন তোমার সামনে বসে আছে, এটি হচ্ছে সেই রবিন। রবিন হচ্ছে আমার শ্যালক। ওর বোনকে প্রথম দেখা মাত্রই বহু বছর পর হঠাৎ সেদিন আমার মনে ভালোবাসা নামক এক অনুভূতির সৃষ্টি হয়। সেদিনের পর থেকে রবিন আমার খুব কাছাকাছি থাকতে শুরু করে। এভাবেই একটা সময় রবিনের পাশাপাশি ওর বোন রিনার সাথেও আমার সখ্যতা গড়ে ওঠে। একদিন আমি আমার মনের সকল অনুভূতির কথা রিনাকে জানিয়ে দিই এবং বিয়ের প্রস্তাব দিই। রিনা আমার সকল প্রস্তাব এক নিমেষেই মেনে নেয়। রিনার পরিবার বলতে শুধু ওর ওই ছোট ভাই রবিন ছাড়া আর কেউ নেই। সেই জন্য আর কোনো ঝামেলায় না গিয়ে ঠিক তার পরের দিন আমরা বিয়ে করে ফেলি। এভাবে খুব ভালোভাবেই কেটে যেতে শুরু করে আমাদের ছোট সংসার। এভাবেই পেরিয়ে যায় 3টি মাস। এখানে একটি কথা বলে রাখি, রিনা অত্যন্ত ধার্মিক একজন মেয়ে। ইসলাম ধর্মের বিষয়ে ওর নিখুঁত জ্ঞান। রিনা এবং রবিন ওরা দুজনে মনে করত আমি একজন কবিরাজ। আমি কবিরাজ বিদ্যা দিয়ে টাকার বিনিময়ে মানুষের উপকার করি। কিন্তু আমি যে একজন পাপী কালো জাদুকর, কোনো কাজই মানুষের উপকার বা মঙ্গল সাধনের জন্য করি না, আমি যে একজন মানুষরূপী শয়তান, এই বিষয়টি তাদের কখনো চিন্তাতে আসেনি। তবে রিনার আমার প্রতি এই ভুল ধারণাটি বদলে যায় একদিন। সেদিন রাতে আমি আমার কাজ শেষ করে বাসায় ফিরে সবে বিছানায় বসেছি। এমন সময় রিনা মলিন চেহারা নিয়ে আমার কাছে এসে বসে। হঠাৎ করেই ও আমাকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কাঁদতে শুরু করে। কি হয়েছে জিজ্ঞেস করতেই ও কান্না জড়িত কণ্ঠে বলতে থাকে, আমি আজ তোমার কক্ষে গিয়ে যা যা দেখেছি সেসব দেখে আমার রুহ কেঁপে উঠেছে। তুমি এই কাজগুলো কেন করো? কি লাভ এসব কাজ করে? আচ্ছা, একবার চিন্তা করে দেখেছো মৃত্যুর পর খোদার কাছে কি জবাব দেবে? তুমি কেন কারো জাদুর সাহায্য নিয়ে মানুষের ক্ষতি করো? আল্লাহ তাআলার দোহাই লাগে, ছেড়ে দাও এইসব কাজ। ফিরে আসো আল্লাহ তাআলার পথে। সামনে আমাদের সুন্দর ভবিষ্যৎ। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে হারাতে চাই না। এই কাজগুলো তুমি যদি ছেড়ে দিতে না পারো তাহলে তুমি আমাকে ছেড়ে দাও। এই বলে রিনা অঝরে কাঁদতে শুরু করে। রিনার মুখে সব কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম হয়। রিনাকে আমি খুবই কড়াভাবে নিষেধ করেছিলাম আমার সাধনার ঘরে প্রবেশ করতে। রিনা কোনোদিন আমার সাধনার কক্ষে প্রবেশ করেনি। আজ হঠাৎ ওর এমন কি হলো যে ও আমার কক্ষে প্রবেশ করলো? আমি বাকরুদ্ধ হয়ে এসব চিন্তা করতে থাকি। এমন সময় রিনা কান্না থামিয়ে আবার বলতে শুরু করে, আমার উপর খুব রাগ হচ্ছে তাই না? তোমার কড়া নিষেধ থাকার পরেও আমি তোমার কক্ষে কেন প্রবেশ করলাম? মেহলান সিফাতাজ, এই নামটি তোমার মনে আছে? যার জীবন রক্ষা করেছিলে তুমি, উনি আমাকে তোমার সব কাজের কথা বলেছেন। অনেকদিন
যাবৎ তিনি আমার স্বপ্নে এসে আমাকে বারবার এই সকল বিষয়ে বলছিলেন। বিষয়টি নিছক স্বপ্ন ভেবে বারবার আমি ভুলে গিয়েছি, কিন্তু আজকে তিনি নিজে সশরীরে আমার সামনে হাজির হয়ে এই সকল বিষয় আমাকে জানিয়েছেন এবং তোমার কক্ষে গিয়ে এসব কিছুর প্রমাণ নিজ চোখে দেখে আসতে বলেছেন। তুমি আমার বা ওনার ওপর রাগ করো না। যেটা করে আসছো এর পরিণতি খুবই খারাপ। আমার জন্য, আমাদের সুন্দর ভবিষ্যতের জন্য, আমাদের ভালোবাসার জন্য এই পাপ থেকে তুমি নিজেকে মুক্ত করো। কি পারবে না? এরপর রিনা আমাকে এই পাপ সম্পর্কে অনেকগুলো হাদিস বলতে শুরু করে। আমি বাকরুদ্ধ হয়ে ওর প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনতে থাকি। সে রাতে হয়তো আল্লাহ তাআলার রহমত আমার ওপর বর্ষিত হয়েছিল। রিনার বলা হাদিস শুনে আমার রূহ কেঁপে উঠেছিল। খোদার ভয়, পরকালের ভয় আমার পুরো অন্তরকে গ্রাস করছিল। সে রাতে আমি মনস্থির করি এই সকল পাপ কাজ থেকে আমি নিজেকে চিরতরে সরিয়ে নেব। রিনাকে সে রাতে আমি প্রতিশ্রুতি দেই এই পাপ কাজ আমি ছেড়ে দেব। হ্যাঁ, ঠিক তার পরদিন এসব পাপ কাজ আমি ঠিকই ছেড়ে দিই চিরতরে। তবে এসব পাপ কাজ ছেড়ে দেবার আগে একটি কাজ আমি করি। সেই একটি কাজ আমার পুরো পরিবারকে কেড়ে নেয়। সেই একটি কাজের জন্যই আজ আমাকে এমন শাস্তি ভোগ করতে হচ্ছে। আফসোস হয় আমার এখনো, সেদিন যদি আমি রিনার কথা শুনতাম তাহলে হয়তো আমার পুরো পরিবার আমার কাছে থাকতো। পরদিন সকালে আমি ঘুম থেকে উঠে সবে সকালের খাবার খেয়েছি। এমন সময় খুব হঠাৎ করেই আমার বাড়িতে এসে হাজির হন আমার গুরু রমেশ চাচা। ওর নাম মনে পড়লে এখন আমার ঘৃণা হয়। যাই হোক, আমার বাড়িতে এসেই তিনি আমাকে উদ্দেশ্য করে বলতে শুরু করেন, বাবা কায়কোবাদ, ভুলে গেলি তোর গুরুকে? শুনলাম বিয়ে করেছিস, আমাকে একবার খবরও তো দিলি না। তোর তো এখন আমাকে আর দরকার পড়ে না রে বাবা, কিন্তু আজ আমার খুবই দরকার তোকে। বাবা, আমার একটি কাজ আজ তোকে করে দিতে হবে। তার এসব কথার প্রতি উত্তরে আমি বলে উঠি, চাচা, খুব হঠাৎ করে এই বিয়ের কাজটা সেরে ফেলেছি, তাই আপনাকে খবর দেওয়া হয়নি। কি কাজ করতে হবে? তবে চাচা, আমি গতকাল রাতে একটি সিদ্ধান্ত নিয়েছি, আর সেটি হচ্ছে এই কালো জাদু চিরতরে বাদ দিয়ে দেব। আমার কথা শুনে তিনি দেখলাম খুব একটা অবাক হলেন না। যাই হোক, এরপর তিনি আমার কথার উত্তরে বললেন, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করতে গিয়ে আমি আটকে গিয়েছি। বাবা, আমি তো তোর গুরু, গুরুর কথা রাখবি না? আমার এই শেষ কাজটি করে তুই কালো জাদুর কাজটি চিরতরে বাদ দে। আমি তোকে বাধা দেব না। আমি তোকে একটি কবরস্থানের ঠিকানা দিচ্ছি। আজ রাতে তুই সেই কবরস্থানে গিয়ে আমি তোকে একটি কবর দেখিয়ে দেব। সেই কবরের লাশের মাথা এবং 2 হাতের কনিষ্ঠা আঙুল কেটে নিয়ে এসে দিবি। আমি তোকে অনুরোধ করছি, আমার এই শেষ কাজ তুই করে দে। আমি নরেনকে পাঠিয়েছি অন্য একটি কাজে, না হলে তোর এই কাজটি করতে হতো না। রমেশ চাচার অনুরোধ আমি ফেলতে পারি না। আমি কাজটি করার জন্য রাজি হয়ে যাই। এরপর রমেশ চাচা আমার বাড়ি থেকে চলে যান। রাতে আমাকে নিতে আসবেন বলেন, কিন্তু রিনা আমাকে কোনোভাবেই সেই কাজটি করতে দিতে চাচ্ছিল না। এরপর আমি রিনাকে অনেকবার বুঝিয়ে রিনাকে কথা দেই এটি আমার জীবনে শেষ কাজ। যাই হোক, সন্ধ্যা গড়িয়ে রাত 10টা নাগাদ রমেশ চাচা আমাদের বাড়িতে আসেন আমাকে নিতে। এরপর আমি বেরিয়ে পড়ি তার সাথে। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাই একটি পারিবারিক কবরস্থানে। কবরস্থানে পৌঁছে আমি চিনতে পারি এটি কাদের পারিবারিক কবরস্থান। এই কবরস্থানটি হচ্ছে একজন কবিরাজের পারিবারিক কবরস্থান। সেই কবিরাজটি এই 10 কি 12 দিন আগে মারা গিয়েছেন। যাই হোক, এক সময় রমেশ চাচা আমাকে সেই কবিরাজের কবর দেখিয়ে বলেন সেখান থেকে সেই জিনিসগুলো নিয়ে আসতে হবে। আমি সময় নষ্ট না করে কবর খুঁড়ে কবিরাজের লাশের থেকে তার মাথা এবং 2 হাতের কনিষ্ঠ আঙ্গুল কেটে নিয়ে আসি। কবরটি আবারও ঠিকঠাক করে রমেশ চাচার কাছে এসে তাকে জিনিসগুলো বুঝিয়ে দেই। এরপর রমেশ চাচার থেকে আমি বিদায় নিয়ে চলে আসি বাসায়। ওই রাতের পর আমি এই পাপ কাজ চিরকালের জন্য ছেড়ে দেই। পরের দিন শুক্রবার আমি কালেমা পড়ে দিনের পথ ইসলামে ফিরে আসি। এর কিছুদিন পর আমি আমার পরিবারের সাথে যোগাযোগ করতে সক্ষম হই। এরপর এই এলাকা ছেড়ে রিনা এবং রবিনকে নিয়ে চলে যাই আমার পরিবারের কাছে টাঙ্গাইলে। ধীরে ধীরে আমার জীবন খুবই আনন্দে কাটতে থাকে। আমি বড় একটি মুদিখানার দোকান দেই। খুব ভালো আয় রোজগার শুরু হয়ে যায়। এক কথায় পরিবার নিয়ে খুব আনন্দের সময় কাটছিল আমার। এভাবেই দেখতে দেখতে কেটে যায় প্রায় 2টি বছর। আমি ধীরে ধীরে ভুলে যাই আমার সেই পাপী বিদ্যা। আমি ভুলে যাই আমার সেই পাপের জীবন। আমি উপভোগ করতে থাকি শুধু আমার এই আনন্দের জীবন। একদিন সকালে আমার এই আনন্দ সব এক নিমেষে
মিশে যায়। সেই সকালে আমার ঘুম ভাঙে রবিনের চিৎকারে। ঘুম ভেঙে যেতেই আমি দেখি রবিন আমার পাশে দাঁড়িয়ে চিৎকার করে কেঁদে চলেছে। কি হয়েছে জিজ্ঞেস করতেই রবিন কান্না জড়িত কণ্ঠে বলে ওঠে, ভাই কি হলো আমাদের বাসায়? কেউ বেঁচে নেই ভাই, কেউ বেঁচে নেই, ওই যে ওইখানে আপু। এই বলে রবিন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করে। ওর এসব কথা শুনে ওর হাতের ইশারা মোতাবেক আমি ছুটে যাই ডাইনিং রুমের দিকে। রুমে প্রবেশ করতে আমি দেখি রিনার নিথর দেহ মেঝেতে পড়ে আছে, ওর মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। এই দৃশ্য দেখা মাত্রই আমি ছুটে যাই আমার বাবা মার ঘরে। বাবা মার ঘরে প্রবেশ করা মাত্রই আমি দেখি মা বাবার নিথর দেহ পড়ে আছে বিছানায়। তাদের দুজনের মুখ দিয়েও রক্ত গড়িয়ে পুরো বিছানা মাখামাখি। এক নিমেষেই আমার পুরো পৃথিবীর আনন্দ শেষ হয়ে যায়। আমার জীবনে নেমে আসে অন্ধকার। আমার পরিবারের সকলকে হারিয়ে আমি হয়ে যাই এতিম। আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না কেন এমন হলো। হঠাৎ কিছুক্ষণ পর বাসায় পুলিশ এসে আমার মা বাবা এবং আমার রিনাকে নিয়ে যায়। পোস্টমর্টম করে জানতে পারে তাদের শরীরের প্রতিটি গুরুত্বপূর্ণ অর্গান পচে সেখানে পোকা হয়ে গেছে। এসব শুনে আমি বুঝতে পারি আমার করা কোনো এক পাপ কাজের শাস্তি হিসেবে আমার পুরো পরিবার আমি হারিয়ে ফেলেছি। এমন অস্বাভাবিক অবস্থা দেখে পুলিশ কোনো তদন্ত না করে লাশ আমাকে হস্তান্তর করে। আমার পরিবার হারিয়ে আমি হয়ে যাই একদম একা। আমার কাছের মানুষ বলতে শুধু রবিন। হঠাৎ এমন কেন হলো এর কারণ আমি খুঁজে বের করতে চাই না, কারণ এসব কারণ খুঁজতে গেলে আমাকে আবার জড়াতে হবে সেই পাপে। এভাবে অতিবাহিত হয়ে যায় প্রায় 2 বছর। 2 বছর পর রাতে আমি আমার ঘরে ঘুমিয়ে আছি। এমন সময় হঠাৎ আমার গলায় প্রচণ্ড চাপ অনুভব করি। সাথে সাথে আমার চোখ খুলে যায়। চোখ খুলতে আমি দেখতে পাই অনেকগুলো কালো ছায়া আমার সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে সেই ছায়াগুলো আমার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং আমি অনুভব করতে শুরু করি আমার পুরো শরীরে কামড়ের তীব্র যন্ত্রণা। প্রায় 10 মিনিট এভাবে আমি সহ্য করতে থাকি তীব্র যন্ত্রণা। 10 মিনিট পর সবকিছুই শান্ত হয়ে যায় এবং সেই ছায়াগুলো আমার চোখের সামনেই মিলিয়ে যেতে শুরু করে। এখন এভাবেই চলছে আমার জীবন। গতকাল সেই ছায়াগুলো এসেছিল আমার কাছে আমাকে শাস্তি দিতে। তারা প্রতি 23 দিন পর পর আমাকে এভাবে শাস্তি দিতে আসে। আমি কেন পুরো পরিবার হারালাম, কারা আমাকে এভাবে অমানবিক নির্যাতন করে, এই বিষয়টি এভাবেই অজানা থেকে যাবে না। যখন সেই কালো ছায়াগুলো প্রথম এভাবে নির্যাতন করলো তার ঠিক 3 বছর পর সে রাতেও আমি বিছানায় ঘুমিয়ে আছি। এমন সময় হঠাৎ আমার ঘুম ভেঙে যায় এবং একটি সালামের শব্দেই আমার ঘুম ভাঙে। চোখ খুলতে আমি দেখতে পাই মেহলান সিফাত আজ তিনি আমার সামনে দাঁড়িয়ে আছেন। কিন্তু এ কি অবস্থা! তাকে খুবই রোগা জীর্ণ শীর্ণ দেখাচ্ছে। আমাকে চোখ খুলতে দেখেই সে আমাকে উদ্দেশ্য করে বলতে শুরু করে, গতকাল আমি আমার বন্দি দশার থেকে মুক্তি পেয়েছি। আমার এই এতগুলো বছর বন্দি অবস্থায় থাকার জন্য দায়ী আপনার ওস্তাদ রমেশ। আপনার পরিবারের সদস্যদের মৃত্যুর কারণ এই রমেশ একটা শয়তান। নিজের কাজ হাসিলের জন্য ওর ভাতিজা এবং আপনাকে এই কালো জাদুর শিক্ষা দিয়ে আপনাদের দুজনকে কালো জাদু বিদ্যায় সিদ্ধহস্ত করেছে। কারণ রমেশ শয়তানের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করতে চেয়েছিল। বলতে পারেন এটি ওর জীবনের লক্ষ্য। শয়তানের সান্নিধ্য হাসিলের প্রথম ধাপ হলো সায়াকিন ফায়দানের সান্নিধ্য হাসিল করা। সায়াকিন ফায়দানের সুপারিশেই শয়তানের সাক্ষাৎ মিলবে। কালো জাদুর একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় 3টি কাজ সম্পূর্ণ করলে এই সায়াকিন ফায়দান শয়তানকে সুপারিশ করতে বাধ্য হবে। প্রথম কাজটি হলো কালো জাদুর নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে এমন একজন পুরুষকে বলি দিতে হবে কালো জাদুর বিদ্যায় সিদ্ধহস্ত যিনি। বলি দেওয়ার ঠিক পরদিন সায়াকিন ফায়দান হাজির হবে এবং প্রশ্ন করবে তাকে কার মাধ্যমে ডাকা হয়েছে। এখানে মাধ্যম হচ্ছে এমন একজন ব্যক্তি যার জন্য এই সায়াকিন ফায়দান পূর্বে শয়তানের কাছে সুপারিশ করেছিল। মাধ্যমের নাম বলার পর সায়াকিন ফায়দান সেই মাধ্যমের মাথা ও 2 হাতের কনিষ্ঠ আঙুল চাইবে। এই কাজটি সম্পূর্ণ করার ফলে 3টি কাজের মধ্যে 2টি কাজ সম্পূর্ণ হবে। এই 2টি কাজ সম্পূর্ণ হলে তৃতীয় এবং শেষ কাজটি করতে হবে, যেটি হচ্ছে কালো জাদুর নির্দিষ্ট প্রক্রিয়ায় জাদুবিদ্যায় সিদ্ধহস্ত আরেকজন পুরুষকে বলি দেয়া। এই রমেশ আপনার ওপর সবসময় জিন দিয়ে নজর রেখেছে। সেটাতেই ও জেনে যায় যে আপনি এই পাপ কাজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই জন্যই রমেশ ওই রাতেই ওপরের এই 3টি কাজের একটি সম্পূর্ণ করে
এবং ওর ভাতিজা নরেনকে বলি দেয়। এর পরদিন সকালে সে আপনার কাছে আসে তার দ্বিতীয় কাজটি আপনাকে দিয়ে করিয়ে নেওয়ার উদ্দেশ্যে, এবং সে সফল হয়। দ্বিতীয় কাজটি রমেশ আপনাকে দিয়ে কেন করিয়েছে জানেন? কারণ বলি দেওয়ার দ্বিতীয় দিন সাইকিন ফায়দান হাজির হয়েই মাথা এবং কনিষ্ঠ আঙুল দাবি করে। তখন সেই ব্যক্তি যদি এই জিনিসগুলো দিতে সক্ষম হয়, তাহলে সাইকিন ফায়দান সেই মাধ্যমের পুরো বংশকে নির্বংশ করে দেয়। আপনি যার মাথা এবং 2 হাতের কনিষ্ঠ আঙুল কেটে এনে রমেশকে দিয়েছেন, সেই কবিরাজ খুব ভালোভাবে জানত কেউ না কেউ তার শরীরের অংশ নিতে সক্ষম হবেই। এই জন্য সেই কবিরাজ যে তার শরীরের অংশ নেবে তার সাথে প্রতিশোধ নেয়ার জন্য তার মৃত্যুর আগে 117 জন জিনকে নিযুক্ত করে গিয়েছিল, এই আদেশ দিয়ে যে যদি কেউ তার লাশ থেকে তার মাথা এবং 2 হাতের কনিষ্ঠ আঙুল কেটে নেয়, তাহলে তারা যেন সেই ব্যক্তির পরিবারকে ধ্বংস করে দেয়, এবং যে ব্যক্তি তার শরীরের অংশগুলো কেটেছে তাকে মৃত্যুর আগ পর্যন্ত জাহান্নামের শাস্তি ভোগ করায়। এর জন্য রমেশ আপনাকে দিয়ে এই কাজটি করিয়েছে। সে রাতে প্রথমে রমেশ আমাকে বন্দি করে যাতে আমি আপনাকে সতর্ক করতে না পারি। কিন্তু কি লাভ হয়েছে রমেশের এত পরিকল্পনা করে? রমেশের সামনে যখন সাইকিন ফায়দান হাজির হয়, তখন রমেশ একটা ভুল করে বসে। সে সেই সাইকিন ফায়দানকে বন্দি করার চেষ্টা করে। এর ফলে ওকে গ্রহণ করতে হয় মৃত্যু। আজ ওর জন্য আপনি ভোগ করছেন এতটা কষ্ট। আল্লাহ তাআলা আপনাকে মাফ করুন। এই বলে সেফাতাজ আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যান। এই হলো আমার এই পাপ কাজের কঠিন পরিণতি। এই কালো জাদু এটি কারো উপকারে আসেনি। এই পাপ আমার কেড়ে নিয়েছে সবকিছু। আপনারা কেউ যদি এই পাপের সাথে জড়িয়ে থাকেন, তাহলে ফিরে আসুন। হাত জোর করে আমি বলছি, আমার জীবনের কাহিনী শুনে শিক্ষা নেয়ার চেষ্টা করুন।